আজকে মানবজমিন একটা রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশে দুইজন সেনাপ্রধান অনন্য নজির স্থাপন করেছেন। একজন হচ্ছেন আপনার সবাই চিনবেন জেনারেল নুরুদ্দিন এবং অন্যজন হচ্ছে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সত্যি সত্যি আসলে দুজন অসাধারণ ভূমিকা পালন করেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই 90-এর গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, যারা একেবারেই বর্তমান প্রজন্মের তরুণ ছাত্র, তারা হয়তো জানেন না, কিন্তু আমরা যারা জানি, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের টকবকে তরুণ, আমাদের চোখের সামনেই ঘটনা ঘটেছে যে উত্তাল আন্দোলন, একেবারে গণ অভ্যুত্থান, এরশাদ যাই সমস্ত দেশ কলাপস করছে। এবং সেটা হচ্ছে 98 যেই একতরফা নির্বাচন করলো জেনারেল এরশাদ, 86 সালে আওয়ামী লীগ পদত্যাগ করে, জামাত পদত্যাগ করে, বিএনপি তো 86 নির্বাচনে যায়নি, অংশ নেয়নি। তারপরে 88 সালে যে নির্বাচন দেয় সেটি ছিল একদম একতরফা নির্বাচন। সেই নির্বাচনে জয়ী হয়েছিল সত্য সেই আওয়ামী লীগের মতন রমরমা, মানে অনেকগুলো ঘটনা এত মিল যে 88-তে একচেটিয়াভাবে পুরো পার্লামেন্ট জুড়ে হচ্ছে এরশাদ, আর সম্মিলিত বিরোধী দল আসম আব্দুর রবের নেতৃত্বে ছিল সম্মিলিত বিরোধী দল। তার অবস্থানটা ছিল খুবই ঠুনকো। যদিও সেই আসম আব্দুর রব এখন অনেক পরিবর্তন হয়েছে, বিগত 15 বছরে লাগাতারভাবে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন এবং বিচ্যুত হননি। কিন্তু ওই সময় জেনারেল এরশাদের সময় তিনি বিরোধী দলের নেতা ছিলেন এবং বলা হতো যে গৃহপালিত বিরোধী দল এরশাদের। তখন থেকে ওই 30 সেট অলঙ্কার, অর্থাৎ সংরক্ষিত মহিলা আসনে যে এমপি 30 জন ছিল, ওদেরকে বলা হতো যে 30 সেট অলঙ্কার, গৃহপালিত বিরোধী দল, কিংস পার্টি, সবই হলো এরশাদ আমলে তৈরি করা। যাই হোক, সে অন্য বিতর্ক। তো 90-এর একদম চূড়ান্ত পর্যায়ে কিভাবে পতন ঘটলো, যখন কি বাংলাদেশে মানুষ দলে দলে রাস্তায় নেমে আসলো, বিএনপি নেতৃত্বে 7 দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট, তারপরে বাম 5 দলীয় জোট, সব জোট মিলে যখন আন্দোলন করলো, একেবারে যাই অবস্থা, তখন 3 বাহিনীর প্রধানকে ডেকেছিল এরশাদ এবং বলেছিল যে এটি মোকাবেলা করার জন্য। সেই সময় কিন্তু জেনারেল নুরুদ্দিন, তখনকার সেনাপ্রধান, তিনি বলেছিলেন সরি স্যার। ঠিক দেখেন, সেজন্যই বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে 2 সেনাপ্রধান নজির স্থাপন করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেননি, একই সঙ্গে কিন্তু তারা ব্যাপক রক্তপাত বা হানাহানি, মারামারি, সেটাও কিন্তু তারা রক্ষা করেছেন। ওই সময়ও যখন কি এরশাদের পতন ঘটে, পুরো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সেনাবাহিনী হাতে তুলে নিয়েছিল এবং সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ কার্যক্রম চালাতো। তবে মানে 15 বছর টানা স্বৈরশাসনের কারণে এবার ছিল একদম ম্যাসাকার অবস্থা। মানে পুলিশ এমন ন্যাক্কারজনক অবস্থায় ছিল যে পুলিশ ছিল একেবারে জনগণের শত্রুর কাতারে। ফলে এখানে পুলিশ বাংলাদেশে একেবারে অকার্যকর হয়ে গিয়েছিল 5ই আগস্টের পট পরিবর্তনের পর। তো সেনাবাহিনীর সামনে না থাকলে আর একটা গৃহযুদ্ধের মধ্যে পড়তে হতো। তো দেখেন, একই অবস্থা 4 তারিখ দিনের বেলায়, সকালবেলা 1 দফা বৈঠক হয়, রাতের 1 বেলা 1 দফা বৈঠক হয়। 2 বৈঠকেই কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন এবং তিনি তার নির্দেশ অনুযায়ী শুনছিলেন যে না, সেই অনুযায়ী হবে। কিন্তু যখন নাকি সেনাবাহিনীর ভেতরে অফিসারদের নিয়ে বৈঠক করলেন, তখন তিনি তরুণ কর্মকর্তাদের, অফিসারদের বা মাঝারি বয়সের, মানে তাদের মনোভাব দেখলেন যে একদম সম্পূর্ণ উল্টো। তখন কিন্তু তিনি তার যে সিদ্ধান্ত, সেটা কিন্তু তিনি পাল্টে ফেললেন এবং সকালবেলায় বললেন যে নো, ফায়ার করা যাবে না। তারপরে সেনাপ্রধান গেলেন গণভবনে। শেখ হাসিনা যখন বললেন যে তোমার সেনাবাহিনী ফায়ার করছে না কেন, গুলি চালাচ্ছে না কেন, তিনি তখন বললেন সরি, আমার সেনাবাহিনী গুলি চালাতে পারবে না। তাহলে সমাধান কি? সমাধান হলো আপনাকে সরে যেতে হবে, আপনাকে ক্ষমতা ছাড়তে হবে এবং আপনি দেশ ত্যাগ করতে হবে আপনাকে। ইতিমধ্যে পরিস্থিতি সম্পর্কে ভারত মনিটর করছিল এবং ভারতীয় সেনাপ্রধান সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে জেনে নেন যে পরিস্থিতিটা কি। তখন ভারতের একটাই লক্ষ্য ছিল যে শেখ হাসিনার প্রাণ রক্ষা করা, এবং সেই অনুযায়ী বার্তা পাঠায়
যে তাকে পাঠাই দেওয়া হোক, এবং সেই বার্তাটাই কিন্তু দেওয়া হয় শেখ হাসিনাকে। কিন্তু শেখ হাসিনা প্রথম দিকে সেটি মানতে চাননি। পরে শেখ হাসিনা যেহেতু মানতে চাচ্ছিলেন না, সেনাপ্রধান তখন শেখ রেহানাকে বলেন। শেখ রেহানা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল, অর্থাৎ পুত্র এবং কন্যা দুজনকেই যখন নাকি বার্তা পাঠান যে পরিস্থিতি খুবই খারাপ, 30 থেকে 40 মিনিটের মধ্যে চলে আসতে পারে গণভবনের দিকে উত্তাল জনতা, তখন শেখ হাসিনা নমনীয় হন এবং পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই যে ভূমিকাটা, মানে একদিকে তাদের প্রাণের রক্ষা করলেন, শেখ হাসিনার পতনও ঘটল, আবার জাতির উদ্দেশ্যে প্রথম যিনি হাজির হলেন সেটা ওয়াকারুজ্জামান, এবং বললেন যে শান্ত থাকতে এবং ধৈর্য ধরতে। সাথে সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো একই, লন্ডন থেকে তারেক রহমান একই বার্তা দিলেন তার দলকে। ফলে এরকম একটি পট পরিবর্তন হলো। তো ইতিহাসের দুটি স্বৈর শাসনের পতন ঘটলো কিন্তু এই দুই সেনাপ্রধানের হাত থেকে। অথচ এর মধ্যে একজন সেনাপ্রধান তিনি গণতন্ত্র তছনছ করে নিজে ক্ষমতায় আসলেন, আরেকজন গণতন্ত্র নাম দিয়ে ক্ষমতায় এসে স্বৈরশাসন, আরও বলা যায় সামরিক স্বৈর শাসনের থেকেও চরম খারাপ স্বৈরতন্ত্র স্থাপন করলেন। এবং দুটি আবার বিদায় নিলেন দুই সেনাপ্রধানের পক্ষ থেকেই তাদের অসহযোগিতা এবং পরিষ্কারভাবে যখন নাকি নাকচ করে দিলেন তাদের ক্ষমতায় থাকার স্বাদ আহ্লাদ, তখনই কিন্তু পতন ঘটল। ফলে এই ঘটনাগুলো ইতিহাসে অবশ্যই লিপিবদ্ধ থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।